সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত বিশ্বকাপ ফুটবল বিশ্লেষণ নিয়ে আমি হাজির হয়েছি, মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। সাথে আছি আমি ইকরা হাফেজ আয়নাল। আমাদের আজকের অতিথি নাফি বিল্লাহ ইরাম এবং আবেশ বোস। আমরা আজকে আলোচনা করব নেদারল্যান্ড বনাম জাপান ম্যাচটি নিয়ে, যা ছিল কৌশলগতভাবে খুবই চমৎকার একটি ম্যাচ। আজকে এফ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল নেদারল্যান্ড বনাম জাপানের, যা খুবই গুরুত্বপূর্ণ খেলা ছিল সেই গ্রুপের। তো ম্যাচের প্রথমার্ধে খেলার দুই দলের কেমন চিত্র ছিল বলে আপনি মনে করেন? প্রথমে আমি ধন্যবাদ জানাবো হিমেল ভাইকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ম্যাচের প্রথম দিকে প্রথমার্ধে যেমন দেখা যাচ্ছিল যে নেদারল্যান্ড অনেকটি আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিল। তাদের ফিনিশিংগুলো অত বেশি ভালো ছিল না, কিন্তু তারা যত সম্ভব চেষ্টা করেছে জাপানকে একটি প্রেশারের মধ্যে রাখার। কিন্তু তাদের যদি ফিনিশিংটা আরও ভালো হতো তাহলে অবশ্যই তাদের গোলের সংখ্যাটা আরও বেশি হতো। আমি আবার গেস্টের কাছে যেতে চাই। শুরুতে নেদারল্যান্ডের আক্রমণ ভাগটা কতটা কার্যকর ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। নেদারল্যান্ড যেরকম এটি আমার মনে হয় যে প্রথম থেকেই তারা আক্রমণাত্মক খেলারই চেষ্টা করেছিল। তারা নিজেদের দখলেও বলটা রাখার চেষ্টা করেছে, যাতে তারা অনেকটাই সফল হয়েছিল। মোটামুটি 65 থেকে 67% বলটি তাদের দখলেই ছিল, কিন্তু তাদের ফিনিশিংটা অত বেশি ভালো হতে পারেনি। সেক্ষেত্রে জাপানের কাছে জাপানের হিসেবে অনেক দল, বড় দল হিসেবেও নেদারল্যান্ড অত বেশি ভালো পারফর্ম করতে পারেনি বলে আমার মনে হয়। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, যেহেতু নেদারল্যান্ড গ্রুপের বড় দল, সেই অনুযায়ী জাপান এশিয়া কান্ট্রির যেহেতু দল আমাদের, সেই হিসেবে জাপান অনেক ভালো একটা প্রথমার্ধে খেলা প্রদর্শন করেছেন, যার ফলে কিন্তু প্রথমার্ধে কিন্তু গোল শূন্য ছিল দুই দলের। তারপর আমরা বলতে চাই এই খেলাটি যত চমৎকার হয়েছে এবং নৈপুণ্য খেলা দেখিয়েছে। আর এবারে আমরা চলে যাই ইরামের কাছে। ইরাম, জাপানের কৌশল কি ছিল? প্রথমেই ধন্যবাদ জানাই ইকরা আপুকে যে আমাকে একটি এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য এবং এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যদি দেখি যে জাপানের কৌশল, জাপান মূলত প্রেজেন্টে একটি বড় দল হয়ে উঠছে দিনে দিনে, এবং যদি এশিয়া থেকে সবচেয়ে বড় দল আমরা দেখি ফুটবলে, সেটা হচ্ছে জাপান, যারা বিগত কয়েক বছর ধরে বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করে চলেছে। জাপান আজকে যে খেলাটা ছিল নেদারল্যান্ডসের সাথে, নেদারল্যান্ডস মূলত বিশ্বকাপের একটি বড় দল এবং গতবার বিশ্বকাপেও নেদারল্যান্ডস বিশ্বকাপে অনেক ভালো পারফরমেন্স করেছে, সেটা আমরা ভালো মতোই দেখেছি। জাপান নেদারল্যান্ডসের সাথে খেলার জন্য মূলত একটি টেকনিক ফলো করেছিল, সেটা হচ্ছে ডিফেন্সিভ। তাদের ফরমেশনটা যদি আমরা দেখি, সেটা ছিল একটি ডিফেন্সিভ ফরমেশন। তারা নিজেদের দিকে খেলোয়াড় খুব ঘন করে রেখেছিল এবং নেদারল্যান্ডসকে সুযোগ দিয়েছিল, কিন্তু তারা পুরোপুরি অ্যাটাক করার সুযোগ দেয়নি। নেদারল্যান্ডস অনেকক্ষণ বল দখলে রেখেছে, অনেক টাইম বল দখলে রেখে দিয়েছে, বাট নেদারল্যান্ডস পুরোপুরি টোটালি ক্লিন অ্যাটাক করতে পারেনি জাপানের দিকে। জাপান মূলত যেই টেকনিকটা ফলো করে আজকে এত বড় একটি দলের দিকে পরিণত হচ্ছে, সেটা মূলত তাদের কাউন্টার অ্যাটাকিং টেকনিক। এটি দ্বারা নেদারল্যান্ডসকে তারা মূলত কালকে একটা গুরুত্বপূর্ণ একটা কম্পিটিশন নেদারল্যান্ডসের সাথে তারা করেছে। এবং আমি এটা অবশ্যই বলবো যে তাদের ট্রানজিশন যে পজিশনিং ফুটবলটা তারা খেলে, এটি খুবই একটি স্ট্র্যাটেজি যেটা তারা মেনটেন করে, এটা খুবই কৌশলগত ছিল। আচ্ছা, প্রথমার্ধে কারা বলের নিয়ন্ত্রণে ছিল? আপু, এটা যদি আমরা দেখি যে প্রথমার্ধে মূলত নেদারল্যান্ডস তারা যে ফরমেশনটায় খেলেছে, এটা মূলত একটি অটো বিল্ডিং পজিশনে খেলেছে তারা, এবং এই পজিশনে তারা মূলত মিডফিল্ডে, আমরা যদি দেখি যে মিডফিল্ডে পুরো ম্যাচটাতে মিডফিল্ডে তারা বল দখলের লড়াইটা করেছে। মিডফিল্ডে জাপান যেরকম নেদারল্যান্ডসকে প্রেসিংয়ের মধ্যে রেখেছিল এবং নেদারল্যান্ডস নিজেদের মধ্যে বলটা পাসিংয়ের মাধ্যমে ভালো দখলে রেখেছিল, এবং নেদারল্যান্ডস মূলত যেটা আমাদের আরেকজন গেস্ট বলেছেন যে হচ্ছে 65 to 70% বল মূলত নেদারল্যান্ডের দখলেই ছিল। কিন্তু জাপান যে মাঝে মাঝে নেদারল্যান্ডসকে যে কাউন্টার অ্যাটাকগুলো দিচ্ছিল, এটা নেদারল্যান্ডসের জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠছিল, এবং এটা আমরা বলতে পারি যে নেদারল্যান্ডসের দখলে বল বেশি ছিল, বাট জাপানও সাথে সাথে ম্যাচের গতিটা বজায় রেখেছিল। আচ্ছা ইরাম, প্রথমার্ধে বলের সব থেকে টার্নিং পয়েন্ট কি ছিল বলে আপনি মনে করেন? আপু, প্রথমার্ধে যে টার্নিং পয়েন্টটা ছিল, আমার মনে হয় যে প্রথমার্ধে ম্যাচে খুব একটা টার্নিং পয়েন্ট ছিল না, কারণ যে হচ্ছে জাপান ডিফেন্সিভ খেলছিল এবং নেদারল্যান্ডস বল দখলে রাখছিল, এবং জাপান মাঝে মাঝে অ্যাটাকিং দিচ্ছিল, কাউন্টার অ্যাটাক, এবং তারা ক্রসিং করার চেষ্টা করছিল, এবং নেদারল্যান্ডস পরপর অ্যাটাক দেওয়ার চেষ্টা করছিল জাপানের গোলে। এবং জাপানের গোলকিপার আমরা যদি দেখি সুজুকিকে, ও অনেকগুলো ভালো সেভ দিয়েছে ম্যাচে, এবং যেটার কারণে জাপান এবং নেদারল্যান্ডসের প্রথম অর্ধটা গোলশূন্যই থেকে যায় দুই দলেরই। তাই আমার কাছে মনে হয় জাপান
নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে প্রথমার্ধে ভালোভাবেই, এবং খুব বড় টার্নিং পয়েন্ট যে ছিল ম্যাচে এটা আমার মনে হয় না প্রথমার্ধে। আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে। ঠিকই বলেছেন যে জাপানের গোলকিপার কিন্তু খুব ভালো প্রথমার্ধে নৈপুণ্য খেলা দেখিয়েছেন, যার কারণে জাপান বেশ কিছু গোল হজম থেকে বিরত ছিল আর কি বিষয়টা। আবেশ, দ্বিতীয়ার্ধে খেলা কেন আরও উত্তেজনাপূর্ণ হয়েছিল? আসলে যখন তার প্রথমার্ধে দুই দলের পক্ষ থেকেই গোলের সংখ্যাটি শূন্য ছিল এবং তাদের মাথায় প্রথমার্ধের পরে ব্যাপারটি চলে এসেছিল যে তাদের দুইজনকেই মানে তাদের নিজস্ব যে প্রতিযোগিতা সেটা আরও বেশি করতে হবে এবং বেশি আক্রমণাত্মক খেলতে হবে, কারণ ড্র আসলে কারোর জন্যই খুব বেশি সুবিধাপূর্ণ এবং ফলপ্রসূ ছিল বলে তাদের ওই সময় মনে হয়নি, যার ফলে তারা আরও বেশি আক্রমণাত্মক খেলতে চেষ্টা করেছে। যেমন 51 মিনিটেই নেদারল্যান্ডসের ভ্যান ডাইক যে গোলটি দিয়েছিল সেইটি আসলেই অনেক বেশি ম্যাচটার মধ্যে আরও বেশি উত্তেজনা নিয়ে আসে, এবং ঠিক তার 6 মিনিট পরেই যখন আবার কামাদা যখন 6 মিনিট পরেই আবার সেই গোলটি শোধ করে দেয়, তখন আমার মনে হয় ম্যাচের যে উত্তেজনার যে মানে লেভেলটা তৈরি হয়েছিল সেটি আরও বেশি অনেক উপরে উঠে গিয়েছে, যার ফলে ম্যাচটি আসলে এভাবে আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে যায়। আবেশ, নেদারল্যান্ডের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় ছিল? ধন্যবাদ। আসলে আমার মনে হয় নেদারল্যান্ডের গতকালকের যে ম্যাচটি হয়েছে জাপানের সাথে সেখানে তাদের সবচেয়ে বেশি দুর্বলতা ছিল তাদের ডিফেন্সে। তারা জাপানেও অনেক বেশ কিছু এস প্লেয়ার কালকে দেখা গেছে, যেমন নাকামুরা একজন ছিল এবং কামুদা একজন ছিল, তারা মূলত আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল। তাদেরকে যদি ভালোভাবে প্রতিহত করতে পারতো তাহলে আমার মনে হয় নেদারল্যান্ডের ক্ষেত্রে চান্সটা আরও বেশি বাড়তো, কিন্তু সেখানে তারা অসফল হয়েছে, যার ফলে ম্যাচটি অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়েছে দর্শকদের জন্য, কিন্তু নেদারল্যান্ডের জন্য বিষয়টি বেশ মানসিক চাপ সৃষ্টি করেছিল। কিন্তু তারা সেভাবে চাপ নিলেও তারা সেভাবে আসলে জাপানের যে আক্রমণাত্মক দিকটি সেটি প্রতিহত না করতে পারার কারণেই আসলে নেদারল্যান্ডের এরকম একটি অসমতার সৃষ্টি হয়েছে। আমি অ্যাড করতে চাই, নেদারল্যান্ড কিন্তু বরাবরই গোলে আগায় ছিল, আবার জাপান শোধ করেছে, তার পরবর্তীতে আবার কিন্তু নেদারল্যান্ড গোল দিয়েছিল, হ্যাঁ আবার কিন্তু জাপান 88 মিনিটে গিয়ে শোধ করেছে। খেলাটি আসলে খুবই উত্তেজনাপূর্ণ ছিল, কারণ নেদারল্যান্ড যে তার পারফরমেন্স সেটা কিন্তু পুরোপুরি কিন্তু সন্তুষ্ট করতে পারে নাই, যার কারণে খেলাটি কিন্তু জাপান বারবার কামব্যাক করেছে। আমরা আবারও ফিরে আসি ইরামের কাছে। ইরাম, নেদারল্যান্ডের সাথে জাপানের সমতায় ফিরে আসার মূল কারণ কী ছিল? ধন্যবাদ আপু। দ্বিতীয় অর্ধে যখন খেলাটা শুরু হলো, দুই দলই মূলত গোল দেওয়ার চেষ্টা করছিল প্রথম থেকেই। আমরা যদি দেখি যে হচ্ছে নেদারল্যান্ডস ফার্স্টেই 51 মিনিটে একটি ফ্রি কিক পেয়ে যায়, যার ফলে ভ্যান ডাইক একটি খুবই গুরুত্বপূর্ণ গোল দিয়ে টার্নিং পয়েন্ট নিয়ে চলে আসে এবং ম্যাচের পরিস্থিতিটাই ঘুরায় দেয়। কিন্তু জাপান কিন্তু তাদের কৌশল থেকে তারা হচ্ছে সরে দাঁড়ায়নি। জাপান যথেষ্ট ধৈর্য নিয়ে খেলেছে এবং তারা যে এতদিন ধরে এরকম একটা দলে চলে এসেছে এবং এরকম একটা তাদের পারফরমেন্স দেখিয়েছে, তারা ফুল টাইম সেই পারফরমেন্সটা ধরে রাখার চেষ্টা করছে। এবং আমরা দেখি 6 মিনিটের মাথায় জাপান গোল দিয়ে দেয় এবং হচ্ছে নেদারল্যান্ডসের সাথে সমতায় ফিরে আসে। এরপরে যদি আমরা দেখি যে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেদারল্যান্ডস সামারভিল 61 মিনিটে আরেকটি গোল দিয়ে দেয়, যার ফলে নেদারল্যান্ডস আবার জাপানের থেকে আবার এগিয়ে যায়। বাট জাপান কিন্তু তাদের ধৈর্য হারায়নি এবং তাদের যে মানসিকতা, তাদের যে স্ট্রং মানসিকতার প্রমাণ কিন্তু এখানেই তারা দিয়েছে। জাপানের যে হচ্ছে ফুল টাইমটা তাদের যে ডিফেন্সিভ যে হচ্ছে তারা খেলাটা খেলেছিল এবং যে তারা যে হচ্ছে কাউন্টার অ্যাটাক দিচ্ছিল, তারা এখান থেকে সরে আসেনি এবং তারা এটা দিয়েই যাচ্ছিল বারবার এবং নেদারল্যান্ডসকে যথেষ্ট চাপের মুখে ফেলেছিল এবং বারবার কিন্তু এরকম একটা কাউন্টার অ্যাটাক দিলে এবং যে এরকম ক্রসিং করে খেলার চেষ্টা করছিল এবং যে তারা বলটা দখলে রাখার চেষ্টা করছিল, এর ফলে কিন্তু যে হচ্ছে ম্যাচে কিন্তু নেদারল্যান্ডস জাপানের একটি হচ্ছে চাপে পড়ে যায়
এবং এই কারণেই নেদারল্যান্ডস অনেকক্ষণ আর গোল দিতে পারেনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আর নেদারল্যান্ডস গোল দিতে পারেনি, কিন্তু জাপান কিন্তু এর মধ্যেই 88 মিনিটে আমরা খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থায় জাপান কিন্তু গোল কিন্তু দিয়ে দেয় 88 মিনিটে। এবং এর ফলে জাপান এই 88 মিনিটে সমতায় আসার পরে নেদারল্যান্ডস আর ব্যাক করতে পারেনি তাদের গেমে এবং ম্যাচটা ড্রই থেকে যায়। এবং আমার মনে হয় যে হচ্ছে জাপানের এই সমতায় ফেরাটা আসলে এটাই মূল কারণ ছিল, তাদের হচ্ছে ধৈর্য এবং তারা যে যথেষ্ট শক্তিশালী মানসিকতার পরিচয় দিয়েছে পুরো ম্যাচটাতে এবং তারা যে হচ্ছে তাদের নার্ভ হারায়নি, এটাই আমার মনে হয় যে হচ্ছে জাপানের সমতায় ফেরার মূল কারণ ছিল। আচ্ছা ইরাম, দুই কোচের কৌশল কতটা সফল ছিল বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপু। দুই কোচের কৌশল আসলে তারা মূলত গেম একটা শুরু হওয়ার আগে, একটা ম্যাচ শুরু হওয়ার আগে কোচ মূলত গেম প্ল্যানিংটা করে দেয় প্লেয়ারদের মাঝে এবং ফুল টাইম কোচকে আমরা দেখি যে মাঠের বাইরে থেকে প্লেয়ারদেরকে কীভাবে উৎসাহ দেয় এবং প্লেয়ারদেরকে কীভাবে কোন ফরমেশনে খেলতে হবে এইটা অলওয়েজ কোচ খেলার মধ্যেই প্লেয়ারদেরকে বলে দেয়। এবং যে আমরা যদি দেখি যে হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার যে হচ্ছে প্রত্যেকটা টিমেই থাকে, গুরুত্বপূর্ণ সময়ে প্লেয়ার সাবস্টিটিউট করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফুটবলে। এবং আমরা দেখি যে জাপান যথেষ্ট কয়েকবার সাবস্টিটিউট করেছে প্লেয়ার এবং হচ্ছে নেদারল্যান্ডসও কয়েকবার করিয়েছে। এবং হচ্ছে দুই কোচ যে হচ্ছে জাপানের কোচ যে ডিফেন্সিভ ফরমেশনটা এবং হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফরমেশনটা জাপানকে খেলিয়েছে এবং জাপান ফুল টাইম সেটাই খেলছে এবং হচ্ছে এই কারণেই ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে নেদারল্যান্ডসের সাথে, একটি বড় একটা টিমের সাথে জাপান তাদের সাথে ড্র করে আসলে এবারকার বিশ্বকাপটা খুব ভালোভাবেই শুরু করলো বলে আমার মনে হয়। আবেশ, নেদারল্যান্ড কি জয় হাতছাড়া করেছে, কি মনে করেন আপনি? ধন্যবাদ ভাইয়াকে। আসলে এইখানে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় আমার কথার সাথে অনেকেই সহমত পোষণ করবে যে নেদারল্যান্ডসের জন্য এই ম্যাচটি যেহেতু তাদের প্রথম ম্যাচ এবং এফ গ্রুপের শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নেদারল্যান্ডস, তো তাদের সেক্ষেত্রে এই দলের তারা নিজেরাও প্রত্যাশা করেছিল যে তারা অনেক সহজেই 3 পয়েন্ট পেয়ে যাবে, কিন্তু জাপানের যে সুকৌশল যে স্ট্র্যাটেজিসগুলো ছিল এবং তাদের গেম প্লে এবং গেম প্ল্যান সব কিছুর জন্য তা আসলে হয়ে উঠতে পারেনি। সেই ক্ষেত্রে যদি ম্যাচটি সবার শেষে ড্র হয়েছে, কিন্তু তারপরও আমার মনে হয় নেদারল্যান্ডসের জন্য এটি হারের সমপরিমাণ দুঃখ এনে দিয়েছে। আবেশ, জাপানকে এই ড্রকে কি জয়ের সমান মনে করবে? ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় এটি অবশ্যই জাপানের জন্য জয়ের সমান একটি ড্র ম্যাচ ছিল। যেমনটি একটু আগে কথাটি বলা হলো যে নেদারল্যান্ডস এফ গ্রুপের অন্যতম শক্তিশালী দলগুলোর মধ্যে একটি, সেক্ষেত্রে জাপানও যে খুব একটি খারাপ দল সেটি বলা যাবে না। আমাদের এশিয়ার মধ্যে যেসব ফুটবলের দলগুলো রয়েছে তাদের মধ্যে জাপান একটি অন্যতম দল, কিন্তু নেদারল্যান্ডের সাথে তাদের যে প্রথম ম্যাচটি এটি তারাও অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই করেছে নেদারল্যান্ডের সাথে এবং নেদারল্যান্ড দুইবার গোলে এগিয়ে থাকলেও তারা কিন্তু শেষমেশ আর সেটি ধরে রাখতে পারেনি, যার ফলে তারা হেরে গেছে। এবং জাপানের কিছু কিছু প্লেয়ারদের কথা যেমন না বললেই নয়, যেমন আমাদের উপরের আক্রমণাত্মক প্লেয়ারদের মধ্যে নাকামুরা আর কামুদা, কিন্তু আরেকজন প্লেয়ার আমার মনে হয় যে ছিল আসলে গোলকিপার সুজুকি, সে আসলে এত বেশি ভালো খেলেছে কালকে এবং সে অনেকগুলো শট সেভ করেছে জাপানের হয়ে, যেটি আসলে জাপানদের আত্মবিশ্বাসটা আমার মনে হয় আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এবং তারা ম্যাচটি নিয়ে মানসিকভাবেও অনেক বেশি শক্ত ছিল বলে আমার মনে হয় এবং সেটি শেষমেশ তাদের জন্য ফলপ্রসূ হয়ে আসে এবং তারা নেদারল্যান্ডের মতো একটি শক্তিশালী দলের বিরুদ্ধেও তারা ড্রয়ের সমান কিন্তু বলা যায় তারা জিতে গিয়েছে। আচ্ছা ইরাম, এই ড্রটি কার জন্য বেশি ক্ষতিকর ছিল বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপুকে। এই ড্রটি মূলত হচ্ছে আমরা যদি খেলার ফার্স্ট থেকে দেখি যে হচ্ছে জাপান আর নেদারল্যান্ডসে খেলা গ্রুপ পর্বের যে হচ্ছে তাদের এই দুটি খুবই স্ট্রং একটি দল এবং নেদারল্যান্ডস মূলত হচ্ছে খেলার আগে আমার মনে হয় না খুব বেশি যে হচ্ছে মানসিক প্রশান্তিতে ছিল, তারা একটি চাপের মধ্যেই ছিল, কারণ জাপান যে বিগত কয়েক বছর ধরে ইউরোপীয় এবং আমেরিকার কান্ট্রিগুলোর সাথে যে ফুটবল খেলে আসছিল এটি তাদেরকে চাপের মধ্যেই রেখেছে। কিন্তু খেলাতে যদি আমরা দেখি যে হচ্ছে অন্যতম ফেভারিট একটি দল কিন্তু নেদারল্যান্ডস গতবার বিশ্বকাপেও আমরা যদি দেখি তারা হচ্ছে মূলত বিশ্বকাপ জেতার পর্যায়ে ছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়। কিন্তু এবার তারা কিন্তু বিশ্বকাপ আমার মনে হয় বিশ্বকাপ জেতার লক্ষ্যেই তারা আবার খেলতে এসেছে বিশ্বকাপে এবং জাপানও যে হচ্ছে দুর্বল টিম নয় এবং তারা এটা প্রমাণ করার জন্য বিশ্বকাপে এসেছে এবং যে হচ্ছে এখানে যে ড্রটা করেছে তারা কালকে, আমার মনে হয় এটা নেদারল্যান্ডসের জন্যই বেশি হচ্ছে ক্ষতিকর, কারণ হচ্ছে নেদারল্যান্ডস বিশ্বকাপের অন্যতম একটা ফেভারিট একটি দল যারা মূলত বিশ্বকাপ জেতার জন্য এসেছে, কিন্তু তারা ফার্স্ট ম্যাচটি ড্র দিয়ে শুরু করেছে এবং তারা এখানে যে হচ্ছে পয়েন্টটি হারিয়েছে ড্র করার মাধ্যমে।
এটি আসলে তাদেরকে বিশ্বকাপে আমার মনে হয় যে হচ্ছে অনেকটাই চাপের মধ্যে ফেলবে পরবর্তী ম্যাচগুলোতে, এবং পরবর্তী ম্যাচগুলো তাদের জেতাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং জাপান যে হচ্ছে একটি বিশ্বকাপের অন্যতম একটা ফেভারিট দলের সাথে কোনো চাপহীনভাবে খেলেছে, মূলত বিশ্বকাপের একটি শক্তিশালী দলের বিপক্ষে কোনো দল খেললে মূলত তারা হচ্ছে সেখানে অনেক স্টার প্লেয়ার আছে, আমরা দেখি যে ভ্যান ডাইক আছে, সে একজন অনেক স্টার একজন প্লেয়ার আমার বর্তমান সময়ে। এইটি মূলত একটি অন্য দলকে চাপের মধ্যে ফেলবে, কিন্তু তারা মানসিকভাবে তারা হচ্ছে শক্তিশালী ছিল এবং তারা হচ্ছে ম্যাচটিকে ড্র করে, এবং এটি আমার মনে হয় তাদের কাছে জয়ের সমানই। আবার কিন্তু তাদের মানসিকতা আসলে জেতার মতোই ছিল আমার পরবর্তীতে মনে হচ্ছে। ম্যাচে যদি আরও কিছুক্ষণ সময় পাওয়া যেত, আমার মনে হয় যে জাপান যেভাবে তারা নিজেদের মানসিকতাটাকে শেষ পর্যন্ত তারা আসলে খুবই কনফিডেন্ট ছিল শেষ মুহূর্তে, এবং তারা 88 মিনিটে গোলটা দিয়ে যদি আরও কিছুক্ষণ সময় পেত, আমার মনে হয় যে এটি একটি দুর্ঘটনাও ঘটে যেতে পারত আসলে নেদারল্যান্ডসের জন্য। কিন্তু পরবর্তীতে ড্রয়ের মাধ্যমে মূলত তারা পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে, এবং আমার মনে হয় এটি জাপানের জন্য আসলেই এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাট নেদারল্যান্ডসের জন্য এটি আসলে নেদারল্যান্ডস যেহেতু বড় টিম, এটাই আসলে তাদের একটু পয়েন্টটা হারাতে আসলে একটু তাদেরকে একটু গ্রুপ পর্বে একটু পিছিয়ে রাখবে আর কি আমার মনে হয়। জি জি, আমি সহমত আপনার সাথে। যেহেতু নেদারল্যান্ডের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে প্রথম ম্যাচেই তারা 3 পয়েন্ট আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা তা পূরণ করতে পারেনি। নেদারল্যান্ডের 2 জাপান, এটি শুধুমাত্র একটি ড্র ম্যাচ ছিল না, এটি ছিল 2 ভিন্ন ফুটবল দর্শনের লড়াই, যেখানে আক্রমণাত্মক ডাচ ফুটবলের বিপরীতে শৃঙ্খলাবদ্ধ এবং দ্রুতগতির জাপান ফুটবল সমান শক্তিতে এসে দাঁড়িয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও আরসিটিভি আয়োজিত বিশ্বকাপ বিশ্লেষণ পরবর্তী ম্যাচ বিশ্লেষণ পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।